হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু ভাই আমাকে কমেন্ট দেন তো যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু আমাকে কমেন্ট দেন ভাইয়া। সবকিছু ঠিক আছে? ক্লিয়ারলি শোনা এবং দেখা যাচ্ছে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়া, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু আমাকে জানান তো, দেখি। আচ্ছা, কই সবাই? আচ্ছা, হ্যাঁ, সবাই কি ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকের নাম হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। ওকে, তো এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভাইয়া। এই টপিকটা আজকে আমাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে সবাইকে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এই টপিকটাতে আমাদেরকে কি কি পড়া লাগবে এখান থেকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আর বেশি কথা বলবো না, আমরা একটু ক্লাসে চলে যাই। তাহলে এই টপিকে আমাদের কিছু বেসিক কিছু ফর্মুলা আছে ভাইয়া। হ্যাঁ, বেসিক কিছু ফর্মুলা আছে। সে বেসিক ফর্মুলাগুলো কি আমরা একটু দেখি। একটু ওয়েট করেন তো। বেসিক কিছু ফর্মুলা আছে, সে ফর্মুলাগুলো আমরা একটু দেখি। সেটা কি? প্রথমে আমাদেরকে জানতে হবে কৃত পণ্যের ব্যয় নির্ণয়। ঠিক আছে, কি জানতে হবে? কৃত পণ্যের ব্যয় নির্ণয়। সাউন্ড আসতে হচ্ছে। সাউন্ড কি আসতে? একটু বলেন তো, সাউন্ড আসতে কেন হচ্ছে বলেন তো। আজকে একটু ডিভাইস চেঞ্জ করেছি তো এই কারণে প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু জোরে কথা বলছি, হ্যাঁ, পরের দিন থেকে দেখবো নি, সমস্যা নাই। ওকে, তাহলে দেখেন প্রথমে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে কৃত পণ্যের ব্যয়। এখন এই কৃত পণ্যের ব্যয়টা কিভাবে নির্ণয় করে দেখেন। নিট ক্রয় এর সাথে যদি আমরা ক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে, যেমন ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, এই জিনিসগুলো যদি আমরা প্লাস করি তাহলে কি হবে ভাইয়া? তাহলে আমরা কৃত পণ্যের ব্যয় পাবো। ঠিক আছে, তাহলে কৃত পণ্যের ব্যয়ের সূত্র কি? কৃত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে, সাউন্ডে একটু সমস্যা। আচ্ছা, সাউন্ড যে কেন সমস্যা করছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে তো, সমস্যা নাই, শোনা যাচ্ছে, একটু জোরে সাউন্ড দিয়ে শোনেন, সমস্যা নাই আজকের মতো। তাহলে দেখি আমরা, না হলে আবার ওই চেঞ্জ করতে হবে, মেলা ঝামেলা আছে এর মধ্যে। ঠিক আছে, তাহলে দেখি কৃত পণ্যের ব্যয় নিট ক্রয়। নিট ক্রয় কি করে নির্ণয় করে নিশ্চয়ই জানেন, ক্রয় থেকে ফেরত মাইনাস বাট্টা, তাহলে নিট ক্রয় পাই। এর সাথে ক্রয় সংক্রান্ত খরচ যোগ করলে আমরা কি পাবো? কৃত পণ্যের ব্যয় পাবো। ঠিক আছে, এখন দেখেন আমাদেরকে যদি বলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, কি বলেছে? বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা কিভাবে নির্ণয় করব দেখি। প্রারম্ভিক মজুদ, এর সাথে এই যে একটু আগে যে আমরা কৃত পণ্যের ব্যয় যোগ করলাম, করেছি না ভাইয়া? তাহলে প্রারম্ভিকের মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা কি পাই? আমরা পাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা সমাপনী মজুদকে বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই জিনিসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আমার মনে হয় সবাই জানি। প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়। তাহলে আমরা কি পেলাম? বিক্রয়যোগ্য। বিক্রয়যোগ্য থেকে সমাপনী বাদ দিলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। ক্লিয়ার ভাইয়া সবাই? আমার মনে হয় ক্লিয়ার। আমরা এরপরে যদি আমরা যাই, আমাদের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে ম্যাজিক ফর্মুলা। এটা দিয়ে আমরা এই চ্যাপ্টারের 80% যত প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো। ঠিক আছে, তো এই ফর্মুলাতে দেখেন সূত্র নাম্বার 1। সূত্র কত? সূত্র 1-এ কি বলা আছে? সূত্র 1-এ বলা আছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় সমান কি ভাইয়া? সমান হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ওকে, আবার দেখেন, আবার কি? আবার দেখেন সমাপনী মজুদ প্লাস কি? সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলেও আমরা কি পাচ্ছি? তাহলেও আমরা পাচ্ছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাচ্ছি। দেখছেন, তাহলে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু ভাইয়া সমান। তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়, তাহলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাচ্ছি। আবার সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাচ্ছি। তাহলে কি আমরা বলতে পারি এটা সমান এটা? অবশ্যই বলতে পারি। এটা সমান যদি এটা হয় আর এটা সমানও যদি এটা হয় তাহলে অবশ্যই এটা সমান এটা হবে। বলতে পারি না ভাইয়া? তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের জন্য
খুব জরুরি। হ্যাঁ, এই সূত্রটা যদি আমরা ফলো করি তাহলে এই চ্যাপ্টারের আমরা 80% প্রশ্ন আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। ওকে, এখন দেখেন এই যে আমাদের একটা প্রশ্ন ঢাবিতে আসছে, প্রশ্নটা এবছর রাবিতেও আসছে এখান থেকে, সেটা দেখেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, বা রাবিতে এখানে বিক্রয়যোগ্য না বলে বলেছিল বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় কত। তাহলে বিক্রয়যোগ্য আর বিক্রয় উপযোগীর মধ্যে কোনো পার্থক্য আছে? বিক্রয়যোগ্য এবং বিক্রয় উপযোগীর মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই, তাই না? তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব দেখি তো। এখন দেখেন আমাদের সূত্র কয়টা? আমাদের সূত্র হচ্ছে দুইটা, হয় এই সূত্র দিয়ে বের হবে এটার মান, না হলে এই সূত্র দিয়ে বের হবে এটার মান। এখন আমাকে দেখতে হবে যে আমার প্রশ্নে কি কি দেয়া আছে। আমার প্রশ্নে প্রারম্ভিক মজুদ দেয়া আছে, আমার প্রশ্নে সমাপনী মজুদ দেয়া আছে, আমার প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে, আছে না ভাইয়া? আছে। এই তিনটা জিনিসের মান দেয়া আছে। তাহলে ভাইয়া দেখেন প্রথম সূত্রে ছিল প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়। এই কৃত পণ্যের ব্যয় কি প্রশ্নে দেয়া আছে? উত্তর হচ্ছে নাই। তার মানে আমাদের এই 1 নম্বর সূত্র দিয়ে আমি বের করতে পারবো না। কিন্তু দেখেন 2 নম্বর সূত্রে সমাপনী মজুদ প্লাস কি বলেছে? বিক্রিত সমান কি? সমান বিক্রয়যোগ্য। এটারও মান দেয়া আছে, এটারও মান দেয়া আছে। দ্যাট মিন্স আমি কয় নম্বর সূত্র ফলো করব? আমি 2 নম্বর সূত্র ফলো করব, তাই না ভাইয়া? তাহলে আমরা দেখেন তো 2 নম্বর সূত্রটাতে আমাদের কি বলেছে? 2 নম্বর সূত্রে আমাদের সমাপনী মজুদ কত আছে বলেন তো? ৬২,০০০ টাকা আছে, তাই না? তাহলে এই সমাপনী মজুদের সাথে আমি কি করব? যোগ করব কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে। সেটা কত আছে? ১,৪০,০০০ টাকা। তাহলে ৬২ আর ১,৪০,০০০ কত হয়? ২,০০,০০০ টাকা হয় না? দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ওকে, সবাই কি বুঝতে পেরেছি আমরা? একটু কমেন্ট দিই তো ভাইয়া যে সবাই বুঝতে পেরেছি কিনা এটা। সবাই একটু কমেন্ট করি যে আমরা সকলে এটা বুঝতে পেরেছি কিনা, বলেন। এটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? একটু কমেন্টে বলেন যে আমরা সকলে বুঝছি কিনা এটা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আমার মনে হয় সকলে আমরা বুঝতে পেরেছি, তাই না? পরের প্রশ্নে যাই আমরা। তাহলে পরের প্রশ্ন যেটা আমাদের বলেছে, এখানেও বলেছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত। তাহলে আমরা একটু দেখি ভাইয়া কি আছে। প্রারম্ভিক মজুত পণ্য আছে, উক্ত হিসাবকালে ক্রয় আছে, ক্রয় ফেরত আছে, আন্ত পরিবহন আছে। হিসাবকাল শেষে গণনা করার পর দেখা যায় ১০,০০০ টাকার পণ্য এখনো হাতে আছে। হাতে থাকা মানে কি? পণ্য হাতে থাকা মানে আমরা জানি পণ্য হাতে থাকা মানে সমাপনী মজুদ, তাই না? পণ্য হাতে থাকা মানে সমাপনী মজুদ। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা কয় নাম্বার সূত্র ব্যবহার করব ভাইয়া? এখানে দেখেন প্রারম্ভিক মজুদ দেয়া আছে, আর কি দেয়া আছে ভাইয়া? ক্রয় দেয়া আছে। তাহলে প্রারম্ভিক মজুদ আর ক্রয় কয় নম্বর সূত্রে আছে? 1 নম্বর সূত্রে। তাহলে সূত্রটা কি ছিল? 1 নম্বর সূত্রে ছিল প্রারম্ভিক মজুদ 15,০০০ টাকা, এর সাথে আমরা যোগ করব কি ভাইয়া? এর সাথে আমরা যোগ করব কৃত পণ্যের ব্যয়, তাই না? কৃত পণ্যের ব্যয়। তাহলে ভাইয়া কৃত পণ্যের ব্যয়ের সূত্রটা কি ছিল? কৃত পণ্যের ব্যয়ের সূত্রটা ছিল নিট ক্রয়। নিট ক্রয় কিভাবে নির্ণয় করে? ক্রয় থেকে ফেরত বাদ দেন ২,০০০। তাহলে ক্রয় থেকে ফেরত বাদ দিলে থাকে কত? ৫৮,০০০ থাকে। এর সাথে আন্ত পরিবহন মানে কি? ক্রয় পরিবহন। তাহলে ক্রয় সংক্রান্ত খরচ থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। কত টাকা? ৫,০০০। তাহলে কত হয়? ৬৩,০০০ হয় না? তাহলে এটাই হচ্ছে আমার কি? কৃত পণ্যের ব্যয় হচ্ছে ৬৩,০০০ টাকা। তাহলে আমাকে বলেন এই যে ১৫,০০০ আর ৬৩,০০০ কত টাকা হয় বলেন তো? ৭৮,০০০ হয় না? দ্যাট মিন্স আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে আমার ৭৮,০০০ টাকা। সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি এটা? একটু বলেন তো আমরা সকলে বুঝতে পেরেছি কিনা এটা, বলেন। সবাই ক্লিয়ার? ওকে, এই তো পারছি তো, আমরা নিজেরাই পেরে যাচ্ছি সবাই। ভেরি গুড। তাহলে অল ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরে যাই আবার। হ্যাঁ, পরে যাই। পরের প্রশ্নে দেখেন কি বলেছে আমাদের। পরের প্রশ্নে বলছে সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত? বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে বিক্রিত পণ্যের ব্যয়, মনে থাকবে। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি ছিল ভাইয়া বলেন তো? প্রারম্ভিক মজুদ কত টাকা? ৬০,০০০ টাকা। এর সাথে যোগ করব কি? ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে কৃত পণ্যের ব্যয় ৩,৮০,০০০ টাকা। তাহলে কত হয়? ৪,৪০,০০০ টাকা। এখান থেকে মাইনাস করব কাকে? সমাপনী মজুদ ৫০,০০০ মাইনাস করব। তাহলে থাকে কত বলেন তো? তাহলে থাকে হচ্ছে ৩,৯০,০০০ টাকা থাকে, তাই না? এটাই তো সূত্র ছিল নাকি? প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ সমান কি? সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়
যার আরেকটা নাম হচ্ছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। ক্লিয়ার সবাই? ওকে। আচ্ছা, ভিডিও কোয়ালিটি কি আজকে বাজে আসছে? একটু সবাই কমেন্ট করেন তো, আগের দিনগুলো হচ্ছে কি ভিডিও কোয়ালিটি আজকে বাজে আসছে? একটু কমেন্ট করেন তো, আমি বুঝতে পারছি না। নতুন ডিভাইসে ক্লাস নিচ্ছি তো আজকে, একটু কমেন্ট দিয়েন সবাই। পরে যাই, বাজে আসছে না ভালো আসছে আগের দিনগুলো হচ্ছে ভিডিও কোয়ালিটি? একটু বলেন। হ্যাঁ, এখানে বলেছে মুনাফার হার নির্ণয়, ঠিক আছে? এখানে বলছে মুনাফার হার নির্ণয়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবেন, মুনাফার হার থেকে একটা প্রশ্ন আসবেই। ওকে, মুনাফার হার থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা কি জানি? আমরা জানি বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার কি হয়? মুনাফার হার কম হয়। আর ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার কি হয়? মুনাফার হার বেশি হয়। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে? কোয়ালিটি ঠিক আছে? আমার কাছে কেন ভালো লাগছে না? আজকে কোয়ালিটি ও আগের চাইতে আজকে ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিভাইস চেঞ্জ করেছি তো এই কারণে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখেন, বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার কি হয়? কম হয়। আর ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কি হয়? ক্রয় মূল্যের উপরে মুনাফার হার বেশি হয়। ঠিক আছে? ভিডিও কোয়ালিটি অন্য দিনের চেয়ে একটু খারাপ? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আগের থেকে বেটার। আচ্ছা, একজনের কাছে খারাপ লাগছে। আচ্ছা, তাহলে দেখেন বিক্রয় মূল্যের উপরে কি হয়? মুনাফার হার কম। ক্রয় মূল্যের উপরে কি হয়? বেশি হয়। এখন আমাদের একটা ধারা আছে, এই ধারাটা কি আমাদের মনে আছে? দেখেন কি ধারা ভাইয়া? 16.67 থেকে শুরু, এরপরে কত? এরপরে 20%, এরপরে কত? এরপরে 25%, তাই না ভাইয়া? এরপরে কত? এরপরে 33.33%, এরপরে কত? এরপরে হচ্ছে 50%, তাই না? এইভাবে আমাদের একটা কি আছে? এইভাবে আমাদের একটা ধারা আছে, ঠিক আছে? তো এই ধারাটা নিশ্চয়ই যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা কি বলেছিলাম দেখেন তো? বলেছি বিক্রয় মূল্যের উপরে কম হয়। তাহলে বিক্রয় মূল্যের উপরে যদি 16.67% হয়, তাহলে ক্রয় মূল্যের উপরে কি হয় বলেন তো? এখানে বেশি হয়। এখন 16-র বেশি কত? 16-র বেশি হচ্ছে কত? 20%। ওকে, এটা কি মুখস্থ আছে আপনাদের? এটা যদি মুখস্থ থাকে তাহলে আপনাদের অঙ্ক করতে ইজি হবে, ঠিক আছে? আবার দেখেন, আমরা কি বলেছি? বিক্রয় মূল্যের উপরে যখন 20% হবে, 20-এর পরে কত? 20-এর পরে 25, তাহলে ক্রয় মূল্যের উপরে কত হবে? 25% হবে। আবার দেখেন, যদি বিক্রয় মূল্যের উপরে 25 হয়, তাহলে ক্রয় মূল্যের উপরে কত? 33.33%। এরপরে দেখেন, যদি বিক্রয় মূল্যের উপরে 33.33% হয়, তাহলে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট? 50%। আবার যখন বিক্রয় মূল্যের উপরে 50 হবে, তখন ক্রয় মূল্যের উপরে 100% হবে। ঠিক আছে? এখন দেখেন, এই যে যে জিনিসটা, এটা কি আমাদের মুখস্থ আছে? যদি মুখস্থ থাকে তাহলে অঙ্ক করা ইজি হবে, আর যদি মুখস্থ না থাকে তাহলে আমাদের টেনশন করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে দেখি, আমাদের এটা যদি মুখস্থ থাকে, হ্যাঁ, মুখস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, আর যদি মুখস্থ না থাকে তাহলেও টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা দাঁড়ান, কমেন্ট গুলো লোড হয় না ঠিক সময়ে, বুঝছেন? এক ঝামেলা, কমেন্ট গুলো লোড হইলে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, দেখি। তাহলে দেখেন, এটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা ইজিলি ম্যাথ সলভ করতে পারবো। কেমনে ভাইয়া? আর যাদের মুখস্থ নাই, ধরেন আপনার মুখস্থ নাই, তাহলে আপনি কিভাবে ম্যাথ সলভ করবেন? তাহলে দুটা ওয়ে আমাকে শিখতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, মুখস্থ আছে, যদি এগুলোর কোনটা থাকবে না তখন? আচ্ছা হ্যাঁ, এই যে সাবরিনা একটা উত্তর করেছে। হ্যাঁ, যদি এগুলোর কোনোটা না থাকে তাহলে কি করব? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি। ধরেন এটা কোনোটা নাই, হ্যাঁ, আপনাকে বলে দিয়েছে এইভাবে, আপনাকে বলেছে এইভাবে, দেখেন, আপনাকে বলেছে বিক্রয় মূল্যের উপরে 30% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 30% হলে ক্রয় মূল্যের উপর কত? এমনই তো চাচ্ছেন নাকি? যে যদি এগুলোর কোনোটা না থাকে তাহলে আমরা কি করব, তাই না ভাইয়া? তাহলে কি হবে দেখেন,
তাহলে এমনই তো চাচ্ছেন যে বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার 30% হলে ক্রয় মূল্যের উপরে কত, তাই না? তো এমন যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, রাইট? আচ্ছা ঠিক আছে, দেখেন 30% কি ছিল আমাদের এখানে? 30% নাই। তাহলে দেখেন একটু ভালো করে আমার কথা খেয়াল করতে হবে। কি বলছে? বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার 30%। কার উপরে বলেছে? বিক্রয় মূল্যের উপরে। তো যার উপরে বলবে তার মান 100, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 100। ওকে, মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে 30। মুনাফা কত? মুনাফা 30%, দ্যাট মিন্স 30। এখন বলেন ক্রয় মূল্যের উপর কত বলেছে না? তাহলে ক্রয় মূল্যের মান কত হবে বলেন? আমরা সবাই জানি ক্রয় মূল্য বের করতে হলে মুনাফাকে বিয়োগ করতে হয়, তাই না? তাহলে 100 থেকে 30 বাদ দিলে থাকবে কত? 70 থাকবে। এবার আসেন কি বলেছে? ক্রয় মূল্যের ওপর কত? ওপর কত? কে ওপরে? ক্রয় মূল্যের উপরে কে চেয়েছে বলেন তো? ক্রয় মূল্যের উপরে মুনাফা কত? তাহলে মুনাফা উপরে, নিচে কে থাকবে? নিচে থাকবে ক্রয় মূল্য। ওকে, ওপর কি পার্সেন্টেজ চেয়েছে না? 100 দিয়ে গুণ করব। এবার মান বসান। মুনাফা কত? মুনাফা হচ্ছে 30, 30 বসান। ক্রয় মূল্য কত? 70, 70 বসান। গুণ দেন 100 দিয়ে। এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন। তাহলে 300 কে উপরে থাকে 300, নিচে থাকে 7। তাহলে 300 থাকে, 300 কে ভাগ দেব কি দিয়ে? 7 দিয়ে। 4 সাথে কত? 28। থাকে কত? 2 শূন্য। 7 দুগুণে কত? 14। থাকে কত? 6। একটা দশমিক নিলে শূন্য। 7 8 কত? 56। দ্যাট মিন্স 4। এভাবে চলতেই থাকবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি কত? 42.8%। ঠিক আছে, কত বলতে পারি? 42.8%। বুঝছেন ঘটনা সবাই? সবাই কি বুঝতে পেরেছেন ঘটনা আমার? কত হবে? তাহলে কি আমরা কি সকলে বুঝতে পেরেছি? যদি কি থাকে, যদি অন্য নাম্বার দিয়ে থাকে তাহলে কি আমরা বের করতে পারবো? এনি নাম্বার দিয়ে আপনি ট্রাই করেন, হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে কোনো নাম্বার দিয়ে ট্রাই করেন, হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার এটা ভাইয়া? আপনি যে কোনো নাম্বার দিয়ে ট্রাই করেন, দেখেন হয়ে যাবে। ওকে, যে প্রশ্ন করলো সে কি বুঝতে পেরেছি? আপনি যে কোনো নাম্বার দিয়ে এভাবে ট্রাই করেন। আবার আপনার যদি মনে হয় যে ভাইয়া না, যে কোনো নাম্বার দিয়ে না, যেটা আসছে সেটা আপনি প্রমাণ করে দেখান যে হয় কিনা। তো সাপোজ ধরেন আপনি পরীক্ষার হলে ভুলে গেছেন, পরীক্ষার হলে ভুলে গেছেন। তো পরীক্ষায় আসছে বিক্রয় মূল্যের উপরে 25% হলে ক্রয় মূল্যের উপরে কত? হ্যাঁ, অবশ্যই মুনাফা, মুনাফাটা লিখতে ভুলে গেলাম। ঠিক আছে, ওপর কত? ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে না, যার উপরে পার্সেন্টেজ থাকে তার মান কত? তার মান হচ্ছে 100। 25% কি ভাইয়া? 25% মুনাফা। 25% কি? মুনাফা। তাহলে বলেছে ক্রয় মূল্যের উপরে কত? ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়? ক্রয় মূল্য বের করতে মাইনাস করতে হয়, আর বিক্রয় মূল্য বের করতে যোগ করতে হয়। তাহলে 75। তাহলে ক্রয় মূল্যের উপর কত? কে কত ক্রয় মূল্যের উপরে? ক্রয় মূল্যের উপরে মুনাফা কত? তাহলে উপরে মুনাফা, নিচে কে হবে? নিচে হবে ক্রয় মূল্য। গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে দেখি আমরা, মুনাফা কত? 25, ক্রয় মূল্য কত? 75, গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে দেখেন তো কত আসে? 3 25 75, তাই না? 3 দিয়ে 100 কে কাটলে 33.33% আসে। হ্যাঁ, করে দেখেন 33.33%ই আসবে। 3 দিয়ে 100 কে কাটেন, 33.33ই আসবে। 3 3 9, হাতে থাকে কত? 1 শূন্য। 3 3 9, কত থাকে? 1। দশমিক নেন, শূন্য। 3 3 কত? 9, আবার 1 শূন্য। এই যে দেখেন 33.33 আসছে। তাহলে কি প্রুভ হয়েছে ভাইয়া? প্রুভ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তো ভুলে গেলেও সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা বের করতে পারবো। ঠিক আছে, আমরা যদি ভুলেও যাই ইনশাল্লাহ বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এটা ক্লিয়ার হইলো, তাই না? তাহলে এটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা এখান থেকে কিছু প্রশ্ন সলভ করি। দেখেন, বিক্রিত পণ্যের মূল্য কত টাকা? 16,000 টাকা। বিক্রয় মূল্যের উপর 20% হারে লাভ হয়ে থাকলে পণ্যের বিক্রয় মূল্য কত, তাই না? তাহলে দেখেন এখানে কি দেয়া আছে? এখানে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় 16,000 টাকা, তাই না? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। ভাইয়া মুনাফার হার কার উপরে দেয়া আছে? বিক্রয় মূল্যের উপরে। কিন্তু প্রশ্নে কি বিক্রয় মূল্যের টাকা আছে? প্রশ্নে বিক্রয় মূল্যের টাকা নাই। তাহলে আমাকে একটু কষ্ট করে বলেন তো, বিক্রয় মূল্যের উপরে যদি 20% মুনাফার হার হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য, এর উপরে কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে ভাইয়া 20% এর বেশি কত? 25%, তাই না? তাহলে দেখেন
বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা দেয়া আছে না? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কত? 25%। তাহলে আমরা মুনাফাটা নির্ণয় করে নিই। মুনাফা সমান আমরা কি জানি বলেন তো? মুনাফা এই যে 16,000 টাকা, এটার কি করব আমরা? 25% করব। এখন এই 25% মানে কত? 1/4 না? কেমনে ভাইয়া? 25% মানে 25/100, কাটাকাটি করেন। 25 একে 25, 4 25 100, তাহলে দেখেন 1/4। এটা দিয়ে আমরা যদি একে কাটি তাহলে 4 বার যাই, শূন্য থাকে 3টা। দ্যাট মিন্স মুনাফা কত? মুনাফা হচ্ছে 4,000 টাকা। জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত? ভাইয়া বিক্রয় মূল্যের সূত্র একটাই, বিক্রয় মূল্যের সূত্র হচ্ছে একটাই। সেটা কি জানেন? সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা। তো বিক্রিত পণ্যের ব্যয় কত দেয়া আছে? 16,000 টাকা দেয়া আছে। মুনাফা কত দিয়ে পেলাম আমরা? মুনাফা পেলাম 4,000 টাকা। তাহলে 16 কত হবে? 16 20,000 টাকা। এই যে আমার উত্তর শেষ। বুঝছেন? বুঝছেন ঘটনা সবাই? সবাই কি ঘটনা বুঝছেন আমার? বলেন, সবাই কথা বলেন, সবাই বুঝছি কিনা আমরা ভাইয়া? আমরা সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি তো। সবাই বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্ট করি আমরা। হ্যাঁ, সবাই আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করি আমরা। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে প্রশ্নে কি বিক্রয় মূল্য বলেছে, তাহলে বিক্রয় মূল্যের ফর্মুলাটা কি? মনে রাখবেন, বিক্রয় মূল্যের ফর্মুলা আজীবনই এটা। ঠিক আছে, কি জীবন ভাইয়া? বিক্রয় মূল্যের ফর্মুলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা। তাহলে এই প্রশ্ন অনুসারে আমরা কি দেখছি? বিক্রিত পণ্যের ব্যয় 16,000 টাকা দেয়া আছে। তাহলে এই প্রশ্ন সলভ করতে আপনাকে কি লাগবে? মুনাফা লাগবে। তো মুনাফা বলেছে বিক্রয় মূল্যের উপরে 20%। আবার বিক্রয় মূল্যেরই টাকা চেয়েছে, তো বিক্রয় মূল্য তো টাকা দেয়া নাই, তা আমরা কিভাবে 20% করব? সেই কারণে টাকা দেয়া আছে কার? টাকা দেয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়ের। তাহলে বিক্রয়ের উপরে 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25% হবে। সেই কারণে 16,000 টাকার 25% করলে কত পেলাম? 4,000 টাকা পেলাম। তাহলে এবার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা 4,000 যোগ করে দেন, তাহলে কত হইলো ভাইয়া? এই যে 20,000 হইলো। বুঝছেন? আবার বোঝাই দিলাম যারা বুঝেননি তাদের জন্য। ক্লিয়ার? হ্যাঁ, আবার বোঝাই দিয়েছি, আরো একবার বোঝাই দিয়েছি, আরো একবার বোঝাইছি, তারপরেও বলেন, তারপরেও না বুঝলে বলেন, আরো বোঝাবো। ঠিক আছে, বোঝাই দিয়েছি, বুঝতে পেরেছেন? কে যেন বলেন? সাবরিনা, সাবরিনা বুঝতে পেরেছেন? ওকে, পরে যাই। পরে এই যে দেখেন আবার একটা প্রশ্ন দিয়েছে, কি বলেছে? রাবিতে আসা প্রশ্ন বলেছে পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে যেহেতু বলেছে বিক্রয় মূল্য কত, আমরা কি জানি? আমরা বিক্রয় মূল্যের সূত্র জানি না ভাইয়া? আমরা কি জানি বলেন তো? বিক্রয় মূল্য সমান বিক্রিত পণ্যের ব্যয় প্লাস কি? লাভ বা মুনাফা। এটাই তো সূত্র, তাই তো? এখন কি বলেছে? পণ্যের ক্রয় মূল্য বলেছে, তাই না? তো জানেন তো আপনারা বিক্রিত পণ্যের ব্যয়েরই আরেকটা নাম হচ্ছে ক্রয় মূল্য। সেটা কত দেয়া আছে? 45,000 টাকা দেয়া আছে। এর সাথে কি যোগ করব? লাভ যোগ করব। তো বলেছে বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত? 25%। তাহলে টাকা দেয়া আছে কার? টাকা দেয়া আছে ক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের উপরে 25% হলে ক্রয় মূল্যের উপরে কত? 25-এর বেশি। তাহলে 25-এর বেশি কত? 33.33%। তাহলে এখন আমরা কি করব? এই 45,000 টাকার 33.33% করব। এখন ভাইয়া 33.33% মানে কত? আমরা কি জানি? মনে রাখবেন 33.33% মানে হচ্ছে 1/3। ওকে, তাহলে দেখেন এবার ক্যালকুলেশন খুব সহজ হয়ে গেল। 3 15 45,000 টাকা। দ্যাট মিনস এই যে 15,000 টাকা, এটা আমার লাভ বের হলো। এটা কি বের হলো? লাভ বের হলো। এবার এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে লাভ কত টাকা? 15,000 টাকা যোগ করে দেন, তাহলে আমার বিক্রয় মূল্য কত? আমার বিক্রয় মূল্য 60,000 টাকা হয়ে গেল। সবাই কি বুঝছি? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে আমার টাকা দেয়া আছে কার? আমার টাকা দেয়া আছে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের। আর পার্সেন্টেজ দেয়া আছে কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে টাকা যেহেতু বিক্রয় মূল্যের দেয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে? এই পার্সেন্টেজটা কনভার্ট করে ক্রয় মূল্যের উপরে করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপরে 25% মানে ক্রয় মূল্যের উপরে বেশি। 25-এর বেশি কত? 33.33। ভাইয়া এই 33.33 মানে 1/3। ঠিক আছে, এই যে 1/3 দিয়ে আমরা ক্যালকুলেট করে ফেললাম। ওকে, আচ্ছা, আমরা যারা জানি না তারা একটু লিখে নি। হ্যাঁ, 16.67, এটা মানে হচ্ছে
1/6, 20% মানে হচ্ছে 1/5, 25% যখন বলবে এটা মানে হচ্ছে 1/4, 33.33% যখন বলবে এটা মানে হচ্ছে 1/3, 50% যখন বলবে এটা মানে হচ্ছে 1/2। এগুলো যদি আমরা একটু খাটাই তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো ইজি হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে? এগুলো করলে আমাদের ক্যালকুলেশন গুলো কি হবে? আমাদের ক্যালকুলেশন গুলো ইজি হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, তাহলে পরে যাই আমরা। তাহলে এটার উত্তর 60,000 টাকা। দেখেন আবার বলেছে, দেখেন সেম টাইপ অফ কোশ্চেন আবার বলেছে, কি বলেছে? ক্রয় মূল্য 16,000 টাকা, বিক্রয় মূল্যের উপরে 20% হলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের তো কি ভাইয়া, বিক্রয় মূল্যের সূত্র তো আজীবনই সেম, তাই না? কি সেটা? সেটা ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় প্লাস কি, প্লাস হচ্ছে মুনাফা। এটা তো আজীবনই সেম সূত্র। তাহলে দেখেন ক্রয় মূল্যের টাকাটা কত বলেছে? ক্রয় মূল্যের টাকা 16,000 বলে দিয়েছে, প্লাস মুনাফা। এখন বলেন বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ দেয়া আছে, প্রশ্নে টাকা দেয়া আছে ক্রয় মূল্যের। তাহলে বলেন বিক্রয় মূল্যের উপরে যদি 20 হয় তাহলে এই ক্রয় মূল্যের উপরে কত হবে? 25 হবে, তাই না? তাহলে এই যে 16,000 টাকা, 16,000 টাকার উপরে 25% মানে কত? 1/4। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 4,000 টাকা হবে। এটা তো মনে হয় একবার সলভ করলাম। তাহলে মুনাফা এই যে 4,000 বসান, তাহলে বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 20,000 টাকা। এটা মনে হয় সলভ করেছি একবার, তাই না? রিপিট হয়ে গেছে প্রশ্নটা, ঠিক আছে? বুঝছেন ঘটনা? ওকে, এগুলো বারবার পরীক্ষায় আসে ভাইয়া, হ্যাঁ বারবার পরীক্ষায় আসে। আবার দেখেন কি বলেছে? ক্রয় মূল্যের উপরে 25% মুনাফা করলে বিক্রয় মূল্যের উপরে কত? ভাইয়া ক্রয় মূল্যের উপরে 25%, তাহলে বিক্রয় মূল্যের উপরে কি হবে? আমরা জানি বিক্রয় মূল্যের উপরে কম হয়। তাহলে 25-এর কম কত? 25-এর কম 20, শেষ। তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 20%। এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 20%। ওকে, এই যে দেখেন 60% দিয়ে আসছে, তাই না? তাহলে ভাইয়া এই যে 60% দিয়ে তো ভাইয়া শেখাননি, তাহলে আমি কি করে করব? খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, তাই না? এই যে দেখেন 60% দিয়ে আসছে ভাইয়া, তাহলে কেমনে করব? দেখেন কোনো সমস্যা নাই, যদি অন্য পার্সেন্ট দিয়েও আসে কোনো সমস্যা নাই। দেখেন কি বলেছে? ক্রয় মূল্যের উপরে মুনাফার হার 60%, যার উপরে বলে তার মান কত? তার মান হচ্ছে 100। তাহলে লিখেন ক্রয় মূল্য সমান কত? 100। মুনাফার হার 60%, দ্যাট মিন্স মুনাফা কত? মুনাফা হচ্ছে 60 হইল। এবার আমাকে বলেছে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কি করে বের করি? ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো না? তাহলে এই যে হিসাবটা আমরা করলাম এটা আমরা পার্সেন্টেজে হিসাব করলাম, কিন্তু আমাকে টাকায় উত্তর চেয়েছে, ঠিক আছে? কত মানে কত টাকা সেটা চেয়েছে। এটা করে নিলেন। এবার দেখবেন এই যে তিনটা যে উপাদান আছে, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। এই তিন উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদানের টাকা প্রশ্নে দেয়া থাকবেই থাকবেই থাকবে। ওকে, এখন দেখি তো কোন উপাদানের টাকা প্রশ্নে দেয়া আছে। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মুনাফার পরিমাণ 60,000 টাকা, তাই না? তাহলে এই যে মুনাফা, এর পাশে বসান 60,000 টাকা, বসাইছি না? বসাইছি। এবার দেখেন এটাও মুনাফার মান, এটাও মুনাফার মান। এবার টাকাটা থাকবে ওপরে, লিখলাম। নিচে থাকবে মুনাফার পার্সেন্ট, অর্থাৎ মুনাফাকে মুনাফা দিয়ে ভাগ দিব, এটাকে এটা দিয়ে ভাগ দিব। কেন? কারণ এটা সমান এটা, সে কারণে, ঠিক আছে? গুণ দিব কি দিয়ে? প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের মান হচ্ছে 160, তাই গুণ দিব কত দিয়ে? 160 দিয়ে। তাহলে উত্তর বের হয়ে চলে আসবে। শূন্য শূন্য কাটেন, 6×10 = 60, 2 শূন্য থাকে, তাহলে 1160 কত? 1,60,000 টাকা। কত? 1,60,000 টাকা। ডান। বোঝা গেছে ভাইয়া? বোঝা গেছে ঘটনা? তাহলে অন্য পার্সেন্টেজ দিয়েও যদি আসে তাহলে কি আমরা ক্যালকুলেট করতে পারবো? পারবো, জাস্ট একটু বেশি কাজ করতে হবে, এটাই। ঠিক আছে, সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার বলেন, সবাই ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ঠিক আছে, এখানে যে পার্সেন্টেজ দিয়ে বলুক না কেন, এনি পার্সেন্টেজ আমরা সলভ করতে পারবো। ওকে, পরে যাই দেখি কি বলেছে।
এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখেন, নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 30,000 ও 6,000 টাকা হলে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত? কি বলেছে প্রশ্নটা পড়েন, ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত? ক্রয় মূল্যের ওপর মুনাফা, ওপরে কে থাকবে? ওপরে থাকবে মুনাফা, ওপরে কে থাকবে? ওপরে থাকবে মুনাফা। কার উপর? ক্রয় মূল্যের উপর। ভাইয়া দেখেন তো প্রশ্ন অনুসারে সূত্রটা লিখতে পারলাম কিনা? ক্রয় মূল্য তার উপরে মুনাফা। কি বলেছে? হার কত? হার কত মানে আমরা জানি পার্সেন্টেজে মান বের হয়, সেজন্য 100 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে সূত্রতে মান বসাই। মুনাফা, মুনাফার পরিমাণ কত? মুনাফার পরিমাণ 6,000 টাকা। ক্রয় মূল্য, ভাইয়া ক্রয় মূল্যের টাকা কি দেয়া আছে? বিক্রয়ের টাকা দেয়া আছে, ক্রয় মূল্যের টাকা দেয়া নাই। তো আমরা কি জানি ক্রয় মূল্য বের করতে হলে বিয়োগ করতে হয়। তো বিক্রয় আছে কত ভাইয়া? বিক্রয় আছে আমাদের 30,000 টাকা। আর মুনাফা কত? মুনাফা আমাদের 6,000 টাকা, তাই না? তাহলে আমরা জানি ক্রয় মূল্য বের করতে হলে মুনাফাকে বিয়োগ করতে হয়। তাহলে ক্রয় মূল্য কত হবে এখানে? ক্রয় মূল্য হবে 24,000 টাকা। কত? 24,000 টাকা। তাহলে এই যে দেখেন ক্রয় মূল্যের মান আমরা পেয়ে গেলাম। গুণ দিব 100 দিয়ে। 3 শূন্য কাটেন, কাটলাম। 6 দিয়ে 24 কে কাটলে 4 বার যায়, 4 দিয়ে 100 কে কাটলে 25 বার যায়। দ্যাট মিন্স কত? 25%। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই ক্লিয়ার? হ্যাঁ, হারে মানে 100। ঠিক আছে? হ্যাঁ, এই ম্যাথটা আর ইউতে আসছিল। হ্যাঁ, পেরেছেন? বুঝছেন? এই যে দেখছেন, সবাই বুঝতে পেরেছেন? অনেকবার আসছে, শুধু আর ইউতে না, অনেকবার আসছে এই ম্যাথটা, অনেকবারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, কিন্তু খুবই মজা এবং সহজ ম্যাথ। ইনশাল্লাহ সবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, টেনশন নিয়েন না, প্যারা নিয়েন না। ওকে, পরে যাই। পরে যে প্রশ্নটা বলছে আমরা একটু পড়ি। হ্যাঁ দেখেন, পরে যে প্রশ্নটা বলছে আমরা একটু পড়ি। এত বড় প্রশ্ন পড়বো না, আমি পড়বো কি জানতে চাচ্ছে, সমাপনী মজুদের মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা নোট লিখি। নোট কি? নোট, একটা নোট লেখেন সবাই। নোট, যখন প্রশ্নে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ অথবা কৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলবে, তখন আচ্ছা আচ্ছা যখন বলবে তখন আমাদেরকে একটা সূত্র লিখতে হবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে আমাদের ওই যে বিক্রয়যোগ্যর যে সূত্রটা আছে, হ্যাঁ, ডাবল যে সূত্রটা আছে। হ্যাঁ আচ্ছা, আমি লিখে দিচ্ছি। ধরেন এই তিনটা আপনাকে বের করতে বলেছে। কি কি? প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, কৃত পণ্যের ব্যয়। ঠিক আছে, এই তিনটা আপনাকে বের করতে বলেছে। ওকে, আপনাকে এই তিনটা বের করতে বলেছে। ক্লিয়ার? এই তিনটা আপনাকে যখন বের করতে বলবে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, আর একটা হচ্ছে কৃত পণ্যের ব্যয়, যখন আপনাকে নির্ণয় করতে বলবে, তখন আপনাকে কিছু দেখতে হবে না, কিচ্ছু দেখা লাগবে না। আপনি কি করবেন? আপনি চোখ বন্ধ করে একটা সূত্র লিখে ফেলবেন। সেই সূত্রটা কি জানেন? সেই সূত্রটা হচ্ছে, আপনার এই যে এই সূত্রটা। কি সূত্র? আমরা কি এটা পড়েছিলাম? দেখেন তো, প্রারম্ভিক মজুদ প্লাস কৃত সমান, আমরা কি বলতে পারি প্রারম্ভিক মজুদের সাথে কৃত যোগ করলে বিক্রয়যোগ্য পাই, সমান কি আমরা বলতে পারি সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়? এটা কি বলতে পারি ভাইয়া? এটা বলতে পারি না? এটা অবশ্যই বলতে পারি। তাহলে যখনই প্রারম্ভিক মজুদ, কৃত পণ্যের ব্যয় বা সমাপনী মজুদ বের করতে বলুক না কেন, আমরা কি করব? চোখ বন্ধ করে এই সূত্রটা লিখে ফেলবো। লিখেছি। এবার আপনি মান বসান। প্রারম্ভিক মজুদ কত দেয়া আছে দেখেন তো? এই যে দেখেন 1,60,000 দেয়া আছে, আছে না? তাহলে লিখেন 1,60,000। লিখলাম। কৃত পণ্যের ব্যয়, কৃত পণ্যের ব্যয় কিভাবে বের করে? ক্রয় থেকে ফেরত বাদ দেয়। 86 থেকে 4 বাদ দিলে 82 থাকে। তাহলে এখানে কত হবে? 82। ওকে, সমান, আমাকে বলেছে সমাপনী মজুদ নির্ণয় করো, তাহলে সমাপনী মজুদকে এইভাবে আমরা রেখে দিলাম, প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। এই প্রশ্নে কি বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে ভাইয়া? এই প্রশ্নে কি বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে? উত্তর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় দেয়া নাই। ওকে, কিন্তু একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে মনে রাখবেন, যখন প্রশ্নে
পার্সেন্টেজ, কিসের পার্সেন্টেজ? মুনাফার পার্সেন্টেজ যখন দেয়া থাকে, মুনাফার পার্সেন্টেজ যখন প্রশ্নে দেয়া থাকে, তখন বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য দুইটা একই কথা, ঠিক আছে? বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য দুটি একই কথা। এটা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মুনাফা। এটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে এই প্রশ্নে আপনারা তো বুঝতেই পারছেন, এই বিক্রিত পণ্যের ব্যয়ের মানটা যদি আমরা পাই, তাহলে ইজিলি আমরা প্লাস মাইনাস করে সমাপনী মজুদের মান বের করে ফেলতে পারবো। তাহলে প্রশ্ন অনুসারে বিক্রয় কত বলেছে? বিক্রয় বলেছে 1,40,000 টাকা। আর ক্রয় মূল্যের উপরে মার্কআপ, ক্রয় মূল্যের উপরে মার্কআপ, মার্কআপ মানে কি? মার্কআপ মানে হচ্ছে মুনাফার হার। মার্কআপ মানে কি ভাইয়া? মার্কআপ মানে হচ্ছে মুনাফার হার, মনে থাকবে? মার্কআপ মানে হচ্ছে মুনাফার হার। মার্কআপ মানে মুনাফার হার। মুনাফার হার কত? 25%। ভাইয়া ক্রয় মূল্যের উপরে যদি 25% হয়, টাকা দেয়া আছে কার? টাকা দেয়া আছে বিক্রয়ের। তাহলে বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট হবে? কম হবে। কম মিন্স কত? 20%। তাহলে 1,40,000-এর 20% করলে আমরা কি পাবো? মুনাফা পাবো। তাহলে 1,40,000-এর আমরা যদি 20% করি, তাহলে কত? 14 দুগুণে 28,000 টাকা হয়, তাই না ভাইয়া? দ্যাট মিন্স এখানে কত হবে? 28,000 টাকা হবে। তাহলে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। কত? 28 থেকে 40 বাদ দিলে কত? 40 থেকে 28 বাদ দিলে 1,12,000 টাকা। এই যে 1,12,000 আমরা পেয়ে গেলাম। এবার বসান এখানে 1,12,000 বসাইছি না ভাই? 1,12,000। এবার আপনি ক্যালকুলেট করে ফেলেন। তাহলে 1,60,000 আর 82 কত বলেন তো? 2,42,000 টাকা, তাই না? এই 2,42,000 এই সংখ্যাটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 1,12,000 সমান কি? সমান হচ্ছে সমাপনী মজুদ। তাহলে এখানে আমার কত হবে? 2,42,000 থেকে 1,12,000 বাদ দিলে 1,30,000 টাকা হয়। তাহলে 1,30,000 সমান কি বলতে পারি আমরা? সমাপনী মজুদ বলতে পারি? পারি। এই অঙ্কটা একটু বড় হবে ভাইয়া, ঠিক আছে? যখন পার্সেন্টেজ দেয়া থাকবে, আপনাকে বলবে প্রারম্ভিক মজুদ বের করো, কৃত পণ্যের ব্যয় বের করো, অথবা সমাপনী মজুদ বের করো, আমি এই সূত্র ফেলে এইভাবে আপনাকে বের করতে হবে, একটু বড় হবে। এই কনসেপ্টটাই হচ্ছে এই প্রশ্নের সবচেয়ে কঠিন কনসেপ্ট। আমরা কি সকলকে বোঝাতে পেরেছি ভাইয়া? যখন পার্সেন্টেজ দেয়া থাকবে, আপনাকে বলবে প্রারম্ভিক মজুদ বের করো, কৃত বের করো, সমাপনী মজুদ বের করো, তখন অঙ্কটা একটু ভাইয়া বড় হবে, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে কঠিন এই চ্যাপ্টারের প্রশ্ন। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদের মাথাতে সেটিং থাকতে হবে। কি সেটিং? প্রারম্ভিক মজুদ বের করতে বলুক, কৃত বের করতে বলুক, বা সমাপনী মজুদ বের করতে বলুক, চোখ বন্ধ করে আমি এই সূত্রটা লিখে ফেলবো, কারণ এই সূত্র ছাড়া আমার কোনো গতি নাই বের করার। ওকে? গতি থাকতে পারে, কিন্তু তখন আবার প্রতিটা আইটেমের জন্য আপনার নতুন নতুন সূত্র বসবে তখন, ঠিক আছে? তা আমি যদি এই সূত্রটা ফেলি, এই সূত্র দিয়ে আমার একটা মনে রাখলে আমরা 3টা উত্তর করতে পারবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন এই চ্যাপ্টারের। ওকে, মানে একটু বেশি যাওয়া লাগে। আমার মনে হয় সবাই বুঝছি আমরা, পরে আমরা আরো সলভ করবো, এটা সমস্যা নাই। দেখি, এই যে আবার পরে পেয়েছি, দেখেন কি বলেছে? বছরে ক্রয় কত টাকা? কি কত টাকা? ক্রয় কত টাকা। তাহলে ক্রয় কার মধ্যে থাকে? ক্রয় থাকে কৃত পণ্যের ব্যয়ের মধ্যে। ক্রয় কার মধ্যে থাকে? কৃত পণ্যের ব্যয়ের মধ্যে। তার মানে ওই যে আমি বলেছিলাম, যদি বলে প্রারম্ভিক মজুদ, যদি বলে কৃত পণ্যের ব্যয় বা ক্রয়, বা যদি বলে সমাপনী মজুদ, তাহলে আমি কি করব? আমি চোখ বন্ধ করে সূত্রটা লিখে ফেলবো। সূত্রে কি ছিল বলেন তো? প্রারম্ভিক মজুদ, এখানে আর আমরা কৃত লিখবো না, যেহেতু ক্রয় বের করতে বলেছে, লিখবো ক্রয় সমান কি? সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। দিস ইজ আওয়ার ফর্মুলা। দেন আমরা কি করব? মান বসাই। প্রারম্ভিক মজুদ কত? 23,000 প্লাস ক্রয় কত? এটা বের করতে বলেছে। সমাপনী মজুদ কত বলেছে? সমাপনী মজুদ 27,000 বলেছে, তাই না? লিখলাম। প্লাস বিক্রিত পণ্যের ব্যয় কত বলেছে? বলা নাই, তাই না? তাহলে দেখেন, বলেছে আমার বিক্রয় দেয়া আছে, রাইট? আর বলেছে ক্রয় মূল্যের উপরে 25%। ভাইয়া ক্রয় মূল্যের উপরে যদি 25% হয়, টাকা দেয়া আছে বিক্রয়ের, তাহলে বিক্রয়ের উপরে কত পার্সেন্ট? 20%। তাহলে 1,60,000-এর 20% কত? 16 দুগুণ 32,000 টাকা। দ্যাট মিনস বিক্রিত পণ্যের ব্যয় কত? সরি 32,000 টাকা তো মুনাফা বের হইলো, তাই না? এটা তো মুনাফা। তাহলে 1,60,000 টাকা কি আমার? এটা হচ্ছে বিক্রয়, আর মাইনাস মুনাফা। মুনাফা কত? মুনাফা হচ্ছে 32,000 টাকা। এটা কি? এটা হচ্ছে মুনাফা।
তা আমাদের তো এখন বিক্রয় থেকে মুনাফাকে বাদ দিতে হবে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে কত হয়? 1,28,000 টাকা হয় না? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, 1,28,000 টাকা। ওকে, এবার দেখেন, তাহলে এখানকে আমরা ক্রয়কে এই পাশে রাখি। ক্রয় সমান 27 আর 28 কত? 1,55,000। এই 1,55,000 23কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -23,000। তাহলে কত হয় বলেন তো? ক্রয় সমান কত? 55 থেকে 23 বাদ দিলে 1,32,000 টাকা। ডান, ক্লিয়ার? এই চ্যাপ্টারের ম্যাথ গুলো কঠিন লাগে? এর আগে কখনো করেননি সে কারণে কঠিন লাগে, এরপরে যদি কঠিন লাগে এর চেয়ে সহজ পাবেন না। এখনো কঠিন লাগছে বলেন তো? এখনো কঠিন লাগছে? আমি যেভাবে বললাম আজকে জাস্ট পিডিএফটা নিয়ে দরকার হলে ক্লাস আরেকবার দেখে দেখে এইভাবে আপনি সমাধান করবেন 2 বার, এরপরে এসে বলবেন যে এই চ্যাপ্টারের ম্যাথ কঠিন কিনা। আগে ছেলে মেয়ে বলতো এই চ্যাপ্টারের ম্যাথটা কঠিন, বিগত 2 বছর ধরে আর কোনো ছেলে মেয়ে এই চ্যাপ্টারের ম্যাথকে কঠিন বলে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনি জাস্ট একটু সময় দিবেন, আজকে আপনি জাস্ট একটু বাসায় সময় দিবেন, আমার কথা শোনেন, একটু বাসায় সময় দিবেন, পিডিএফটা নিবেন, বাসায় বসে বসে যেভাবে সলভ করলাম, যেখানে আটকে যাবেন কি বলছি আমি এই জিনিসটা মাথায় নিয়ে 2 বার জাস্ট বাসায় প্র্যাকটিস দিবেন। এখানে 20টা ম্যাথ আছে, দেখবেন আর আপনার কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তারপরে এসে বললেন যে কঠিন লাগে কিনা। আবার কি বলেছে দেখেন তো, সমাপনী মজুদ মাল কত? তাহলে কি একই সূত্র। কি সূত্র ভাইয়া বলেন তো? প্রারম্ভিক মজুদ। এই যে কথাগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, কঠিন কেন লাগে? কারণ আপনি সিস্টেম জানেন না। আমি বারবার বলছি সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ বা ক্রয় বের করতে বললে এই সূত্রটা আগে লিখে ফেলবেন। প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয়, সমাপনী মজুদ প্লাস কি বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? এই সূত্র ফেলবে আমাদের। তাহলে দেখেন প্রারম্ভিক মজুদ কত? প্রারম্ভিক মজুদ 7,500। ক্রয় কত? ক্রয় হচ্ছে 52,500 সমান সমাপনী মজুদ বের করতে বলেছে, তাহলে সমাপনী মজুদকে রেখে দেন। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত দেখেন তো? এই প্রশ্নে কি বলেছে? বিক্রিত পণ্যের ব্যয় বলেছে বিক্রয় 50,000 টাকা এবং লাভের হার 20%। কিসের ওপরে লাভের হার? কিচ্ছু বলেনি। যদি কিছু না বলে তাহলে লাভের হার অবশ্যই বিক্রয়ের উপরে, যেহেতু বিক্রয়ের টাকা দেয়া আছে। তাহলে 50,000 টাকা, এটার কি বলেছে? লাভের হার 20% বলেছে। তাহলে 50,000 টাকার 20% করলে কত হয়? 10,000 টাকা হয় না? তাহলে এই যে 50,000 বিক্রয়, 10,000 লাভ, এই বিক্রয় থেকে লাভ বাদ দিলে আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় পাই। সেটা তাহলে কত হইলো? 40,000 হইলো। এখন এই 40,000কে এখানে বসান আপনি, এই যে বসাইলেন। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেট করি তো ভাইয়া কত আসে। তাহলে এখানে আসে কত টাকা? এখানে আসে 60,000 টাকা। এই 50কে এই পাশে, 40কে এই পাশে নিয়ে আসলে কত হয়? 40,000 টাকা। সমান কি? সমান হচ্ছে সমাপনী মজুদ। তাহলে আমরা কি বলতে পারি? সমাপনী মজুদ সমান 20,000 টাকা। এটা বলতে পারি কিনা বলেন? পারি? হ্যাঁ, এটা কি আমরা বলতে পারি ভাইয়া? বলেন তো, বলেন। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে, এটা তো বলতে পারি নাকি আমরা? বলেন তো। একই সূত্র ভাইয়া, দেখেন আমি কিন্তু হাজারটা সূত্র আপনাকে পড়াইনি, তাই না? একই সূত্র দিয়ে আমরা সেম কোয়ালিটির ম্যাথ সলভ করাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমার পড়ার মধ্যে পার্থক্য পাবেন। বিভিন্ন জায়গায় আপনি প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা সূত্র শিখবেন, কিন্তু নোটে শিটে আপনি আলাদা আলাদা সূত্র শিখবেন। কিন্তু আমার কাছে একটা সূত্র মানে 3টা জিনিসের মান বের করবো, এটা এটা এটা। ঠিক আছে, ওকে, পরে যাই দেখি। এই যে এই প্রশ্নটা এবার জিএসটি তে আসছিল না? এটা জিএসটি তে আসছিল এবার, তাই না? দেখি আমরা প্রশ্নটা একটু সলভ করি, দেখি কি বলেছে। 12% দিয়ে প্রশ্ন দিয়েছে, তার 12% মানে কি? আননোন ভ্যালু। 12%-এর পার্সেন্ট কত হয় আমরা জানি না। দ্যাট মিন্স কি করব আমরা? অঙ্কটা পড়ি। ক্রয় মূল্যের উপরে মুনাফার হার, ক্রয় মূল্যের উপর বলেছে না? তো যার উপর বলেছে তার মান কত? তার মান 100। আমরা এই সিস্টেমে সলভ করব। প্লাস মুনাফার হার বলেছে না? দ্যাট মিন্স মুনাফা কত? মুনাফা হচ্ছে 12। তাহলে আমরা কি জানি? আমরা কি জানি ভাইয়া? আমরা জানি ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করলে আমরা কি পাই? আমরা বিক্রয় পাই, তাই না? তাহলে বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 112। এতটুকু করার পর আপনি দেখবেন এই 3টা জিনিস আছে না, 1 2 3, যে কোনো একটি জিনিসের টাকা প্রশ্নে দেয়া থাকবেই। যদি না দেয়া থাকে অঙ্কই হবে না। তো প্রশ্নে কিসের টাকা দেয়া আছে? বিক্রয়ের পরিমাণ 16,800। তাহলে কি আমরা এখানে লিখতে পারি 16,800? লিখতে পারি না ভাইয়া? পারি। এখন কাজ কি আমার? 16,800 মানেও বিক্রয়, 1,112 মানেও বিক্রয়। তাহলে টাকাটা থাকবে ওপরে। 16,800 কে ভাগ দিব কি দিয়ে? 112 দিয়ে।
দিলাম ভাগ, গুণ লাগাবো কি দিয়ে? প্রশ্নে কিসের মান চেয়েছে? বিক্রিত পণ্যের ব্যয় কত। বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা নাম কি? ক্রয় মূল্য। দ্যাট মিনস এটার মান হচ্ছে 100, তাহলে গুণ লাগাবেন আপনি 100 দিয়ে। ওকে, যদি বলতো মুনাফা কত, তাহলে এখানে গুণ করতেন 12 দিয়ে, মান বের হয়ে যাবে। তাহলে আমরা এখন একটু কাটাকাটি করি, দেখি কত হয়। ঠিক আছে, আচ্ছা আমরা ধরেন কাটাকাটি পারি না, আমরা একটু কত দিয়ে কাটবো বলেন তো? আমরা 2 দিয়ে কাটি। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি কাটি আমরা, তাহলে এখানে কত 112 না? তার মানে এখানে 56 বার যায়। ঠিক আছে, আর এখানে 2 দিয়ে কাটলে 50 বার যায়, এতটুকু তো জানি। এখন এই 56 দিয়ে কি 168? শূন্য বাদ, শূন্য জাহান্নামে যাক। আমরা দেখবো 56 দিয়ে কি 168 কে ভাগ করা যায়? 56, 56 দুগুণে কত? 56 দুগুণে 112। 3 56 দেখি তো আমরা, দেখেন তো লাস্টে 8 আছে না? তাহলে 3 6 কত? 18, হাতে থাকে 1, 3 5 15, আর একে কত? 16। এই যে দেখেন কাটাকাটি চলে গেছে। তাহলে 56 দিয়ে 168 কে কাটলে কতবার যায়? 3 বার যায়। 3 লিখলাম, কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তার মানে এখানে থাকলে কত? এখানে থাকলো 300, আর উপরে থাকলো কত? উপরে থাকলো হচ্ছে 50। তাহলে 3 5 কত? 3 5 হচ্ছে 15, শূন্য আছে 3টা। এই যে দেখেন 1 2 3, তার মানে এই যে উত্তর বের হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্য কত? এটা আমার ক্রয় মূল্য আমার 15,000 টাকা বের হয়ে গেছে, বা বিক্রিত পণ্যের ব্যয়। বুঝছেন ঘটনা? সবাই কি বুঝতে পেরেছেন ঘটনা? বলেন। তাহলে আননোন যদি কিছু আসে আমাদের, তাহলে পারবো? আননোন পার্সেন্টেজ দিয়ে আসলে পারবো? এখানে যদি 13% দিয়ে বলতো পারতাম, এখানে যদি 17% দিয়ে বলতো পারতাম, এখানে যদি 56% দিয়ে বলতো পারতাম। অবশ্যই পারবো ভাইয়া। ঠিক আছে, ওকে। এগুলো তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি। হ্যাঁ, আপনারা যখন করবেন আপনারা সংক্ষেপে করবেন। ক্রয় মূল্যের উপর মানে ক্রয় মূল্য 100, মুনাফা কত? 12, দ্যাট মিনস কত? 112 যোগ করলাম, দ্যাট মিনস এটা বিক্রয় মূল্য। এইভাবে আপনারা সংক্ষেপে করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন এগুলো সংক্ষেপে, এত লেখার দরকার নাই। ওকে, ইউটিউবে করে শিখেছেন? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই। আচ্ছা, পরে তো নাই। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে জাস্ট এই পিডিএফ এ যা আছে, হ্যাঁ, এই পিডিএফ এর ম্যাথগুলো আপনারা যারা একটু দুর্বল, যাদের একটু কঠিন লাগছে বলছেন, আপনারা জাস্ট ক্লাসটা নিয়ে বা পিডিএফটা নিয়ে এটা সলিউশন করবেন। কতবার? 2বার। 2বার করে সলিউশন করবেন। ঠিক আছে, আর আপনাদের ইংরেজি পড়া কতদূর হইলো? ইংলিশ কি বাসায় পড়ছেন? ইংরেজিটা একটু ভালো করে পড়েন তো ভাইয়া। ইংলিশ পড়েন, বাংলা পড়েন, এগুলো একটু ভালো করে পড়েন। হ্যাঁ, সামনে মাসে কিন্তু নতুন ব্যাচেরও শুরু হয়ে যাচ্ছে, তো আপনারা সেকেন্ড টাইম থাকবেন না কিন্তু সামনে মাস থেকে। তো এটা মাথায় রাখেন, যতটুকু পড়া আগানোর এটা আগাই নিতে হবে। বোঝা গেছে? যতটুকু আগাই নেওয়ার সেটা কিন্তু আগাই নিতে হবে এই মাসের মধ্যে, কারণ সামনে মাসের মোটামুটি 20 তারিখ থেকে কিন্তু ফার্স্ট টাইমাররা আপনাদের সাথে যুক্ত হচ্ছে। মানে আপনাদের সাথে যুক্ত হচ্ছে মানে ওরাও অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন শুরু করবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই ভাই মাথায় রাখতে হবে। এই 1 মাসে যা ল্যাকিং আছে এটা একটু আগাই নিতে হবে। ওকে, না হলে কিন্তু হবে না। তো ঠিক আছে, আজকে ভালো থাকেন সবাই, এখানে শেষ করলাম। সামনের দিন ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে। সামনের দিন আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টার আছে, এগুলো আছে। আর আমাদের মোটামুটি ধরেন 6টার মতো ক্লাস নিলে, 6 থেকে 7টা ক্লাস নিলে আমরা অ্যাকাউন্টিং শেষ করে দিতে পারবো। হ্যাঁ, 6 থেকে 7টা ক্লাস নিলে অ্যাকাউন্টিং শেষ হয়ে যাবে, সমস্যা নাই। তারপরে আমরা একেবারে এক্সাম বলেন, এই বলেন সেই বলেন, একদম কমপ্লিট রিভিশনে চলে যাব। ঠিক আছে, কারণ আমাদের যে পরীক্ষা আস্তে আস্তে আমাদের টার্গেট থাকবে আপনাদেরকে আরো 2বার রিভিশন করানো। ঠিক আছে, পরীক্ষা আস্তে আস্তে 2বার রিভিশন করানো টার্গেট থাকবে। এছাড়া তো ফাইনাল শর্ট ক্লাস পাবেনি, সহজে ছাড়ছি না, সেভাবে প্রস্তুতি নিতে থাকেন সবাই। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।